উত্তর মেরুর কাছাকাছি নরওয়ের এক ছোট্ট দ্বীপপুঞ্জে বরফে ঢাকা এক গবেষণা কেন্দ্রে ভারতীয় বিজ্ঞানীরা কাজ করে চলেছেন বছরের পর বছর। জায়গাটার নাম নি-অ্যালেসুন্ড। পৃথিবীর সবচেয়ে উত্তরের বসতিগুলোর মধ্যে এটি অন্যতম, আর এখানেই রয়েছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র হিমাদ্রি। কিন্তু প্রশ্নটা হলো, ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এমন এক কঠিন ও প্রতিকূল পরিবেশে ভারত কেন বছরের পর বছর ধরে বিনিয়োগ করে চলেছে? উত্তরটা শুধু বিজ্ঞানের গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের কৌশলগত স্বার্থ, জলবায়ু, বাণিজ্য, জ্বালানি এবং ভবিষ্যতের ভূরাজনীতি। তবে এখানেই একটা বিষয় অবাক করার মতো ঘটছে। 2024-25 সালে আর্কটিক সংক্রান্ত কাজে ভারত মাত্র খরচ করেছে 17.53 কোটি টাকা। আর্কটিকের মতো এত বিশাল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের জন্য এই অর্থের পরিমাণ শুনলে সত্যিই প্রশ্ন জাগে, ভারত কি এই অঞ্চলের গুরুত্ব বুঝেও সেখানে তুলনামূলকভাবে খুব সামান্য বিনিয়োগ করছে? কারণ এই টাকা দিয়ে একটা ফ্লাইওভারের মাত্র 1 কিলোমিটারের তৈরি করা যায়, আর এটা ভারত আন্টার্কটিকায় যা খরচ করে তার 10 ভাগের 1 ভাগেরও কম। তাহলে প্রশ্ন উঠছে, ভারতের কাছে আর্কটিক কতটা গুরুত্বপূর্ণ, আর বাস্তবে ভারত তার জন্য কতটা প্রস্তুত? এই ফারাকটাই সম্প্রতি সামনে এনেছে ভারতের পার্লামেন্টের একটি কমিটি, যাদের কাজ ছিল বিদেশ বিষয়ক নীতি খতিয়ে দেখা। তাদের একটা রিপোর্টের নাম আর্কটিক ও আন্টার্কটিক অঞ্চলে ভারতের ভূমিকা ও উপস্থিতি। আর এই রিপোর্টেই উঠে এসেছে একটা কঠিন প্রশ্ন, আর্কটিক নিয়ে ভারতের আসল গল্পটা আসলে কি? আজকের ভিডিওতে আমি পুরো ব্যাপারটা খুলে বলবো। আর্কটিকের সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল, কেন এই বরফে ঢাকা দূরের অঞ্চলটা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর কেন নীতি থাকা সত্ত্বেও ভারত এখনও পিছিয়ে আছে। কিন্তু তার আগে চ্যানেলে যারা প্রথমবার আসছেন অবশ্যই ভিডিও লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, আর্কটিক আসলে কি? আর্কটিক মানে পৃথিবীর উত্তর মেরুকে ঘিরে থাকা অঞ্চল, যেখানে বেশিরভাগটাই বরফে ঢাকা সমুদ্র, আর তার চারপাশে রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের মতো দেশগুলোর অংশ পড়ে। এই 8টা দেশ মিলে তৈরি করেছে আর্কটিক কাউন্সিল, একটা আন্তর্জাতিক সংস্থা যেখানে আর্কটিক অঞ্চলের পরিবেশ, বিজ্ঞান আর উন্নয়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত এই কাউন্সিলের সদস্য না, কিন্তু পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে। এবার আসা যাক গল্পের শুরুতে। বেশিরভাগ মানুষ জানেন না ভারতের সঙ্গে আর্কটিকের সম্পর্ক আজকের না, প্রায় 100 বছরের পুরনো। 1920 সালে একটা চুক্তি সই হয়েছিল, যার নাম সালভার্ড চুক্তি। এই চুক্তির মধ্যে দিয়ে ঠিক হয়েছিল সালভার্ড দ্বীপপুঞ্জ, যেটা নরওয়ের মূল ভূখণ্ড আর উত্তর মেরুর ঠিক মাঝামাঝি অবস্থিত, তার সার্বভৌমত্ব থাকবে নরওয়ের হাতে। কিন্তু চুক্তিতে সই করা প্রতিটা দেশের নাগরিক সেখানে ভিসা ছাড়াই যেতে পারবে আর বাণিজ্যিক কাজকর্মেও অংশ নিতে পারবে। এই চুক্তির মূল 14টা স্বাক্ষরকারী দেশের মধ্যে ছিল ভারত। তবে মনে রাখতে হবে, তখন ভারত স্বাধীন ছিল না। ব্রিটিশ শাসনের অধীনে থাকা অবস্থাতেই ব্রিটিশ অধিরাজ্যের অংশ হিসাবে ভারতের নাম এই চুক্তিতে যুক্ত হয়েছিল। তাও এই ঐতিহাসিক সংযোগটা আজও কার্যকর, আর এটাই ভারতকে আর্কটিকে একটি বৈধ অবস্থান করে দিয়েছে, যেটা অনেক দেশেরই নেই। এই অধিকারকে কাজে লাগিয়ে ভারত আজও সালভার্ডে একটি স্থায়ী গবেষণা কেন্দ্র, হিমাদ্রি গবেষণা কেন্দ্রের মাধ্যমে সেটি উপস্থিত রেখেছে, যেটি নি-অ্যালেসুন্দে অবস্থিত। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। আজকের দুনিয়ায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মাত্র 2টো দেশ আর্কটিকে এমন একটি স্থায়ী গবেষণা কেন্দ্র চালায়, আর ভারত তার একটা। এটা ছোট কথা না, এটা বলে দেয় ভারত অনেক আগে থেকেই আর্কটিক নিয়ে সিরিয়াস ছিল, অন্তত বিজ্ঞানের দিক থেকে। কিন্তু এখানেই গল্পটা থেমে থাকেনি, কারণ আর্কটিক আজ শুধু বিজ্ঞানীদের বরফ পরীক্ষা করার জায়গা না, এটা এখন এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে জলবায়ু পরিবর্তন আর বিশ্ব রাজনীতি দুটোই একসঙ্গে। আর এই পরিবর্তনটাই ভারতকে সম্পূর্ণ অন্যরকম করে তোলে। তাহলে প্রশ্ন হলো, ভারতের কাছে আর্কটিক ঠিক কেন এত গুরুত্বপূর্ণ? সংসদীয় কমিটি বলছে ভারতের একটা স্পষ্ট ও সুসংগত আর্কটিক বর্ণনা দরকার, আর এই বর্ণনার প্রথম ভিত্তি হওয়া উচিত জলবায়ু নিরাপত্তা। এটা বোঝার জন্য একটু পিছিয়ে গিয়ে ভারতের কৃষি ব্যবস্থার দিকে তাকানো দরকার। ভারতের অর্থনীতি আজও অনেকটা নির্ভর করে মৌসুমী বৃষ্টির ওপর। কৃষি খাত ভারতের মোট দেশজ উৎপাদনের প্রায় 18% যোগদান দেয়, আর দেশের অর্ধেকেরও বেশি মানুষের জীবিকা কিন্তু এর সঙ্গে যুক্ত। আর ভারতের বার্ষিক বৃষ্টিপাত প্রায় 70%ই আসে এই উৎস থেকে, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর থেকে। মানে যদি এই মৌসুমী বায়ুর প্যাটার্নে কোনো রকম গোলমাল হয়, প্রভাব সরাসরি গিয়ে পড়বে কোটি কোটি মানুষের রুজিরুটিতে। এখন প্রশ্ন হলো, এর সঙ্গে আর্কটিকের সম্পর্ক কোথায়? এখানেই আসছে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, আর্কটিক ভারতীয় মৌসুমী টেলিসংযোগ। সহজ ভাষায় বললে, আর্কটিক অঞ্চল আর দক্ষিণ এশিয়ার মৌসুমী বৃষ্টির মধ্যে একটা
অদৃশ্য যোগসূত্র আছে, যদিও দুটো জায়গা হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ব্যাপারটা এভাবে কাজ করে, আর্কটিক অঞ্চল পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক দ্রুত গরম হচ্ছে, আর সেখানকার সমুদ্রের বরফ ক্রমশ কমে যাচ্ছে। এই পরিবর্তন বায়ুমণ্ডলের সঞ্চালন প্যাটার্নে প্রভাব ফেলে, মানে বাতাস কীভাবে চলাচল করে তার হিসাব বদলে দেয়। আর এই বদলটাই গিয়ে প্রভাব ফেলে দক্ষিণ এশিয়ার মৌসুমি বায়ুর আচরণে। ফলাফল, ভারতের বৃষ্টিপাতের ধরন বদলে যেতে পারে, কৃষি উৎপাদনশীলতা কমতে পারে, খাদ্য নিরাপত্তা আর অর্থনৈতিক বৃদ্ধি দুটোই ঝুঁকির মুখে পড়তে পারে। তার মানে আর্কটিকে যা ঘটছে তা আর শুধু আর্কটিকের সমস্যা না, এটা সরাসরি ভারতের কৃষক, ভারতের অর্থনীতি আর ভারতের খাদ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত। কিন্তু এখানেই শেষ নয়, আর্কটিকের প্রভাব আর একটা বড় জায়গায় গিয়ে পড়ে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতায়। আর্কটিকের বরফ যত গলছে ততই বিশ্বব্যাপী সমুদ্রের জলস্তর বাড়ছে, আর এই বাড়তি জলস্তর সবচেয়ে বেশি বিপদে ফেলছে নিচু উপকূলীয় অঞ্চল আর দ্বীপরাষ্ট্রগুলিকে। যদি বর্তমান প্রবণতা এভাবেই চলতে থাকে তাহলে মালদ্বীপের মতো গোটা দ্বীপরাষ্ট্র অস্তিত্বের সংকটে পড়তে পারে, কারণ মালদ্বীপের বেশিরভাগ ভূখণ্ডই সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র সামান্য কিছু উঁচুতে অবস্থিত। একই ঝুঁকিতে আছে বাংলাদেশের বড় একটা অংশ আর ভারতের উপকূলীয় এলাকারও উল্লেখযোগ্য অংশ। এইসব জায়গায় বারবার বন্যা আর মানুষের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার ঘটনা বাড়তে পারে। কিছু অনুমান বলছে দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় বসবাসকারী প্রায় 25 কোটিরও বেশি মানুষ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে এই প্রভাবে পড়তে পারে। সংখ্যাটা একবার ভাবুন, 2.5 কোটি না, 25 কোটি মানুষ। আর ভারতের জন্য এটা শুধু পরিবেশের সমস্যা হিসেবে থেমে থাকবে না। ভাবুন তো, যদি প্রতিবেশী অঞ্চল থেকে বড় আকারের জলবায়ুজনিত অভিবাসন বা ইমিগ্রেন্টস আসতে শুরু করে, মানে মানুষ বাধ্য হয়ে নিজের ভিটেমাটি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে শুরু করে, তাহলে সেটা তৈরি হবে অভূতপূর্ব মানবিক সংকট, সামাজিক চাপ আর নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ। এটা এমন একটা পরিস্থিতি যার প্রস্তুতি আজ থেকেই নিতে হয়, ঘটনা ঘটে যাওয়ার পরে না। তাহলে এখন পর্যন্ত পরিষ্কার, আর্কটিক ভারতের জলবায়ু নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ আর্কটিকের গুরুত্ব শুধু জলবায়ুর মধ্যে সীমাবদ্ধ না, এটা এখন একটা বড় জিওপলিটিক্স দাবার ছক হয়ে গেছে। এটা বোঝার জন্য একটু ভাবুন, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই কৌশলগত অংশীদারি কারা? যুক্তরাষ্ট্র মানে আমেরিকা এবং রাশিয়া। আর মজার ব্যাপার হলো এই দুটো দেশই আর্কটিক রাষ্ট্র, মানে দুটো দেশেরই ভূখণ্ড সরাসরি আর্কটিক অঞ্চলের সঙ্গে যুক্ত। তার মানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পার্টনার, তাদের স্বার্থ সরাসরি আর্কটিকের সঙ্গে যুক্ত। আর অন্যদিকে আছে চীন, যারা ভারতের দীর্ঘমেয়াদী প্রধান প্রতিপক্ষ। ভৌগোলিকভাবে চীনের কোনো ভূখণ্ডই আর্কটিকের সঙ্গে সংযুক্ত না, মানে চীন একটা অতিরিক্ত আঞ্চলিক রাষ্ট্র, সহজ ভাষায় আর্কটিকের বাইরের দেশ। কিন্তু তা সত্ত্বেও চীন আর্কটিক অবকাঠামো, গবেষণা আর শিপিং খাতে ব্যাপক বিনিয়োগ করে যাচ্ছে। মানে ভৌগোলিক অবস্থান আর্কটিকে না থাকা সত্ত্বেও চীন সেখানে নিজের প্রভাব তৈরি করার চেষ্টা করছে পুরোদমে। এখানেই আসল প্রশ্নটা দাঁড়ায়, কেন এত দেশ, বিশেষ করে বড় শক্তিগুলো আর্কটিকের দিকে ঝুঁকছে? কারণ আর্কটিক ক্রমশ প্রধান শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেত্রের মতো হয়ে উঠছে, যেখানে একসঙ্গে পাওয়া যাচ্ছে সামুদ্রিক পথে প্রবেশাধিকার, জ্বালানি নিরাপত্তা আর গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ শৃঙ্খল। বরফ যত গলছে ততই নতুন নতুন সমুদ্রপথও খুলে যাচ্ছে, নতুন খনিজ সম্পদের সন্ধান মিলছে, আর দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত একেবারে হাত গুটিয়ে বসেনি। ভারত আর্কটিক অঞ্চলের অন্যান্য দেশগুলির সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ছে। এর একটা স্পষ্ট উদাহরণ সম্প্রতি দেখা গেছে। কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন নর্ডিক শীর্ষ সম্মেলনে, যেখানে ভারত নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক আর আইসল্যান্ডের মতো দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনায় বসেছিল। কিন্তু এখানেই আসল প্রশ্ন, শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেই কি চলবে? ভারত কি নিজের স্বার্থের কথা মাথায় রেখে আর্কটিক অঞ্চলে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করতে প্রস্তুত? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সংসদীয় কমিটি খুঁজে পেয়েছে বেশ কিছু গুরুতর সমস্যা। প্রথম সমস্যাটা হলো কাঠামোগত। ভারতের আর্কটিক সংক্রান্ত দায়িত্ব একটি মাত্র বিভাগের হাতে নেই, এটা ছড়িয়ে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বিভাগে। আর্কটিক রাষ্ট্র আর আর্কটিক কাউন্সিল সম্পর্কিত বিষয়গুলো দেখাশোনা করে 4টে আলাদা আলাদা আঞ্চলিক ও কার্যকারী বিভাগ। এবার ভাবুন, একটা বিষয় যদি 4টে আলাদা টেবিলে ভাগ হয়ে যায়, তাহলে সেই বিষয় একসঙ্গে মিল রেখে একটি সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন হতে পারে। আরও অবাক করা তথ্য হলো, ভারতের আর্কটিক নীতি চালু হয়েছে 2022 সাল থেকে, কিন্তু আজও ভারতের এমন কোনো নিবেদিত সিনিয়র কর্মকর্তা নেই যার মূল দায়িত্বই হলো আর্কটিক বিষয়ে দেখাশোনা করা বা সেই সব কাজ সামলানো। মানে নীতি আছে, কিন্তু সেই নীতি বাস্তবায়নের জন্য নির্দিষ্ট নেতৃত্ব নেই। এবার আসা যাক আরও একটি বড় সমস্যায়, বৈজ্ঞানিক সক্ষমতার অভাব। এখানে একটা বড় বিষয় মনে রাখা দরকার,
আর্কটিক অঞ্চলে কাজ করার জন্য সাধারণ জাহাজ যথেষ্ট নয়, এমন জাহাজ দরকার যেগুলো পুরো বরফ, মোটা মোটা বরফ ভেঙে সেখান থেকে এগিয়ে যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ভারতের নিজস্ব সেরকম কোনো জাহাজ নেই। ফলে ভারতের বৈজ্ঞানিক উপস্থিতি মূলত সীমাবদ্ধ থেকে যাচ্ছে সালভার্ডের মধ্যেই। বৃহত্তর আর্কটিক মহাসাগরে প্রবেশ করতে হলে ভারতকে নির্ভর করতে হয় বিদেশি অংশীদারিদের সহযোগিতার উপর অথবা ভাড়া করা জাহাজের প্রাপ্যতার উপর। মানে ভারত নিজে থেকে এখন যখন খুশি আর্কটিকে গবেষণা চালাতে পারে না, তার জন্য তারা অন্য কারোর ওপরে ভরসা করে। সংসদীয় কমিটি স্পষ্টভাবে বলেছে, অর্থপূর্ণ ও ব্যাপক আর্কটিক গবেষণা চালাতে হলে ভারতের নিজস্ব একটি পোলার রিসার্চ ভেসেল, যাকে সংক্ষেপে PRV বলা হয়, সেটা দরকার। মজার ব্যাপার হলো এই জাহাজ তৈরির অনুমোদন এসেছিল অনেক আগেই, প্রায় 2014 সালে। কিন্তু এতদিন পরেও, মানে এই দশকের, মানে 2030-এর শেষের দিকে গিয়ে সেটা হয়তো তৈরি হবে। মানে প্রায় 1 দশকেরও বেশি সময় লেগে যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ গবেষণা জাহাজ তৈরি করতে। আর সেই দিকেই আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ চীন, তাদের দিকে তাকালে দেখা যাচ্ছে একদমই অন্য চিত্র। চীনও কিন্তু শুরুতে নিজের কোনো আইসব্রেকার জাহাজ ছাড়াই আর্কটিক নিয়ে কাজ শুরু করে, কিন্তু তারা তারপরে একটু বুদ্ধি খাটায়। তারা ইউক্রেন থেকে একটা সেকেন্ড হ্যান্ড আইসব্রেকার কিনে নেয়, তারপর ধীরে ধীরে নিজেদের দেশীয় ক্ষমতায় গড়ে তোলে, তার থেকে টেকনোলজি শেখে, সেই সেকেন্ড হ্যান্ড জাহাজের থেকেই তারা টেকনোলজি শেখে এবং নিজের দেশীয় টেকনোলজিকে তার মতন করে তোলার চেষ্টা করে। আর চীনের হাতে আছে একাধিক পোলার সক্ষম জাহাজ। আর সবচেয়ে বড় কথা, রাশিয়ার পরে চীনই এমন বিশ্বের দ্বিতীয় দেশ যারা পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার তৈরি করতে পারে। তার মানে যেখানে চীন সীমিত সম্পদ থেকে শুরু করেও এখন আর্কটিকে একটা বিশাল শক্তিশালী প্রযুক্তিগত অবস্থান তৈরি করে ফেলেছে, সেখানে ভারত এখনও নিজের প্রথম গবেষণা জাহাজটার জন্যই অপেক্ষা করছে। আর এবার আসা যাক সবচেয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সমস্যাটার ওপর, সেটা হলো টাকার হিসাব। সংসদীয় কমিটির রিপোর্টে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো এই অর্থায়নের তথ্য। আগেই বলেছি 2024-25 সালে ভারত আর্কটিক কার্যক্রমে খরচ করেছে মাত্র 17.53 কোটি টাকা। এটা ভারতের আন্টার্কটিকা কার্যক্রমের ব্যয়ের তুলনায় 10 ভাগের 1 ভাগেরও কম। আর এই সংখ্যাটাকে আরও বাস্তবে বোঝাবার জন্য বলা যায়, এই টাকায় একটা ফ্লাইওভারের মাত্র 1 কিলোমিটার নির্মাণ করা যায়। এবার ভাবুন, এই আর্কটিক অঞ্চল এমন একটা জায়গা যেটা প্রভাব ফেলছে ভারতের 11,098 কিলোমিটার লম্বা উপকূলরেখা বরাবর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির উপর, যেটা জলবায়ু আর জিওপলিটিক্স দুটো দিক থেকেই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতের কাছে। এত গুরুত্বপূর্ণ একটি জায়গার জন্য এই বাজেট সত্যিই খুব কম, বলা যায় প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ কিছুই নয়। এখানেই সংসদীয় কমিটি একটা কড়া প্রশ্ন তুলেছে। তারা বলছে, যদি আর্কটিক সত্যি এতটা গুরুত্বপূর্ণ হয় যে তার জন্য একটা আলাদা জাতীয় নীতি বানাতে হয়, একটা আলাদা সংসদীয় গবেষণা করতে হয়, আর বারবার আর্কটিক রাষ্ট্রগুলির সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে হয়, তাহলে সেই গুরুত্বের সঙ্গে ভারতের বাজেট বরাদ্দ করছে না কেন? মুখে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু টাকার হিসাবে সেই গুরুত্ব প্রতিফলিত হচ্ছে না। তাহলে পুরো গল্পটা এক জায়গায় নিয়ে এলে দাঁড়ায় এরকম: ভারতের সঙ্গে আর্কটিকের সম্পর্ক প্রায় 100 বছরের পুরনো। 1920 সালে সালভার্ড চুক্তি চলছে হিমাদ্রি গবেষণা কেন্দ্রের মাধ্যমে। কিন্তু আজকের দুনিয়ায় আর্কটিক শুধু বিজ্ঞানের বিষয় না, এটা সরাসরি যুক্ত হয়েছে ভারতের মৌসুমি বৃষ্টি, কৃষি, খাদ্য নিরাপত্তা, উপকূলীয় নিরাপত্তা আর সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে চলা ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সঙ্গে। তা সত্ত্বেও ভারতের নেই কোনো নিজস্ব বরফ ভাঙা গবেষণা জাহাজ, নেই আর্কটিক বিষয়ক কাজ দেখাশোনা করার জন্য কোনো বিশেষ অফিসার, আর বাজেট বরাদ্দও এতটাই কম যে সেটা প্রায় প্রতীকী পর্যায়ে থেকে যাচ্ছে। সংসদীয় কমিটির শেষ কথাটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের একটা সুসংগত আর্কটিক বর্ণনা দরকার। আর্কটিক নীতি ইতিমধ্যে একটা কাঠামো দিয়ে দিয়েছে, সংসদীয় প্যানেল ফাঁকগুলো স্পষ্টভাবে চিহ্নিতও করে দিয়েছে। এখন বাকি কাজ একটাই, নীতিকে বাস্তব ক্ষমতায় রূপান্তরিত করা। কারণ আর্কটিকের বরফ গলা থামছে না। প্রশ্নটা শুধু এইটুকুই, ভারত এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কি এগোবে, নাকি আরও একটা দশক পিছিয়ে যাবে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।